কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, ভাইয়ার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই। ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই, তাহলে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। সো এইচএসসি 25 এবং 26 যারা আছে প্রত্যেক কষ্ট একটু বন্ধুদেরকে মেনশন করে দিব। ক্লাসটা যদি পারি একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিব। আমি জাস্ট 2টা মিনিট সময় নিব, দেন আমি আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস 30 ডে চ্যালেঞ্জ কোর্সে আমরা ক্লাস নাম্বার 1 শুরু করব। সো প্রত্যেকে আমার সবকিছু শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা, আর একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে নিয়ে আসবেন। আচ্ছা, ওকে, আমাকে একটু জানান ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। যারা জয়েন করছেন ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমরা একটু জানাই, আমি একটু পরে আমাদের ক্লাসটা শুরু করে দিব। তো সবকিছু ক্লিয়ার থাকলে আমাকে একটু জানান, সবকিছু ক্লিয়ার থাকলে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা ভাইয়া, সাউন্ডটা কম আছে। আচ্ছা জি ভাই, সব ক্লিয়ার। আচ্ছা, সাউন্ডটা কম আছে। আচ্ছা, সাউন্ড আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সাউন্ড আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাকিরা বাকিরা একটু, আচ্ছা একটু কষ্ট করে তাহলে বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, সবাইকে একটু নিয়ে আসেন। এইচএসসি 25 এবং 26 যারা আছেন একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসেন। আমি একটু পরে ভাইয়া জাস্ট 2টা মিনিট সময় নিব, সবকিছু ঠিক থাকলে আমি এখনই শুরু করে দিব। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। ওকে, বাকিরা বাকিরা আর একটু কি করবেন, যেহেতু হিসাব বিজ্ঞান ক্লাস, একটু একটু ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে বসবেন, একটু ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে বসবেন। দেন একটু রেডি হলে আমাকে জানাবেন, তাহলে আমি এখন শুরু করে দিব। তো আমরা সময় নষ্ট করবো না, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। তো ধীরে ধীরে, যেহেতু আমাদের 30 ডেজ চ্যালেঞ্জ কোর্স, এখানে আমাদের মধ্যে এখানে আমাদের এক্সাম থেকে শুরু করে ক্লাস, সাজেশন সবকিছু থাকবে, সবকিছু থাকবে। তো 30টা দিন ইনশাল্লাহ একেবারে আমি ফ্রিতে আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আচ্ছা, আর কথা না বাড়াই, সবাই রেডি কিনা আমাকে একটু জানান, সবাই রেডি কিনা। যে ভাইয়া রেডি, তাহলে আপনি শুরু করতে পারেন। সবাই আমাকে রেডি হলে জানাবেন, সবাই রেডি কিনা, তাহলে আমাকে জানাবেন, আমি এখনই শুরু করে দিব। সবাই রেডি কিনা, সবাই যদি রেডি হন আমাকে জানান যে ভাইয়া রেডি, তাহলে আমি এখনই শুরু করে দিব। শুরু করে দিব। তো আমরা সময় নষ্ট করবো না, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। আচ্ছা, মোটামুটি ভয়েস আমাদের ঠিক আছে। সো সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা আমাকে জানাবেন। সো সবাই রেডি কিনা। সো যেহেতু এমসিকিউ পড়বো, সো সবাই রেডি কিনা আমাকে জানাবেন, তাহলে আমরা আমাদের আজকে ইনশাল্লাহ ক্লাস নাম্বার 1 শুরু করে দিব। এভাবে আমরা প্রায় 30টা ক্লাসের মতো নিব ইনশাল্লাহ। সো এ টু জেড ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার করে দিব। ওকে, রেডি ভাইয়া। বাকিরা বাকিরা যারা ক্লাস করতেছে একটু কমেন্ট করবেন, যারা ক্লাস করতেছেন কষ্ট করে ক্লাসটা করতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনিও রেডি কিনা, তাহলে আমাদের। আচ্ছা, এটা কি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ঢাকা বোর্ড সলভ করবেন? হ্যাঁ, আজকে হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। সো ফার্স্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা আজকের ক্লাসে সমাধান করব। এরপর আমরা দ্বিতীয় পত্র সমাধান, দেন ম্যানেজমেন্ট বাংলা, আস্তে আস্তে সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ। সো 30 দিন লেগে থাকেন, সবকিছু পাবেন ইনশাল্লাহ। সো সবাই রেডি হলে, ওকে রেডি ভাইয়া, রেডি ভাইয়া, ওকে ঠিক আছে, রেডি হলে তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস নাম্বার 1। ওকে ভাইয়া, এক নাম্বার এমসিকিউ আমাদের কি বলছে, নিচের কোনটি স্থায়ী ধাপ, স্থায়ী ধাপ কোনটি, হিসাবের স্থায়ী ধাপ কোনটি। 1 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা শুরু করলাম, অবশ্যই সবাই অ্যান্সার করবেন। হিসাবের স্থায়ী ধাপ কোনটি? স্থায়ী ধাপ জাবেদা, সমীকরণ, খতিয়ান নাকি রাওয়ামিল। হিসাবের স্থায়ী ধাপ কোনটি? হিসাবের স্থায়ী ধাপ কোনটি? সো আমরা প্রত্যেকেই জানি। সো দেখি ভাইয়া 1 নাম্বারটা অ্যান্সার করেন। আচ্ছা, ওকে, সামিরা বলছে সি নাম্বারটা হবে। হিসাবের স্থায়ী ধাপ কোনটা হবে ভাইয়া? হিসাবের স্থায়ী ধাপ খতিয়ান বলছে। ওকে, বাকিরা অ্যান্সার করেন। যারা ক্লাস করতেছেন কষ্ট করে সবাই অ্যান্সার করবেন, সবাই অ্যান্সার করবেন। ক্লাস করতেছেন অবশ্যই পার্টিসিপেট করবেন। হিসাবের স্থায়ী ধাপ কোনটি? হিসাবের স্থায়ী ধাপ কোনটি? ওকে, বাকিরা বাকিরা অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করবেন। হিসাবের স্থায়ী ধাপ কোনটি? জাবেদা, সমীকরণ, খতিয়ান নাকি রাওয়ামিল। জাবেদা, খতিয়ান, সমীকরণ নাকি রাওয়ামিল। সো আমরা প্রত্যেকে খুব ভালো করে জানি হিসাবের স্থায়ী ধাপ কোনটা ভাইয়া? হিসাবের স্থায়ী ধাপ হচ্ছে খতিয়ান। হিসাবের স্থায়ী ধাপ কোনটা? হিসাবের স্থায়ী ধাপ হচ্ছে খতিয়ান। অ্যান্সার কত নাম্বারটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। আচ্ছা, নাইমা যেটা বলছে জাবেদা, না জাবেদা হবে না। হিসাবের স্থায়ী ধাপ কোনটা? স্থায়ী ধাপ হচ্ছে খতিয়ান। কারণ প্রত্যেকটা হিসাব স্থায়ীভাবে কোথায় হিসাবভুক্ত হবে? খতিয়ানে হিসাবভুক্ত হবে। ভাইয়া জাবেদাকে কি বলা হয়?
একটু আমি পুরো ডিটেলসে সবকিছু ক্লিয়ার করব, সবকিছু একটু ভালোভাবে মাথায় নেবেন। জাবেদাকে কি বলা হয়? জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। জাবেদাকে বলা হয় প্রাথমিক বই বা প্রাইমারি বই। এছাড়া জাবেদার আরেকটা নাম আছে, জাবেদার অপর নাম কি ভাইয়া? জাবেদার অপর নাম হচ্ছে লিপিবদ্ধকরণ। এগুলো পারলে একটু খাতায় নোট করে রাখবেন, এগুলো খাতায় কি করবেন? নোট করে রাখবেন। জাবেদাকে কি বলা হয়? জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই বা প্রাইমারি এন্ট্রি বলা হয়। জাবেদার অপর নাম কি ভাইয়া? জাবেদার অপর নাম হচ্ছে লিপিবদ্ধকরণ। আর খতিয়ানকে কি বই বলা হয় ভাইয়া? খতিয়ানকে বই বলা হয় স্থায়ী বই। হিসাবের কি বই? হিসাবের স্থায়ী বই বা খতিয়ানকে বলা হয় সকল বইয়ের রাজা। খতিয়ানকে কি বলা হয়? খতিয়ানকে বলা হয় সকল বইয়ের রাজা। তাহলে আমরা খতিয়ানের কথাটা মাথায় রাখবো যে খতিয়ানকে বলা হয় স্থায়ী বই, আর জাবেদাকে বলা হয় প্রাথমিক বই বা প্রাইমারি বুক, প্রাইমারি বুক। আর জাবেদার অপর নাম হচ্ছে লিপিবদ্ধকরণ। খতিয়ানের অপর নাম কোনটা ভাইয়া? একটু মাথায় রাখবেন। খতিয়ানের অপর নাম কোনটা? খতিয়ানের অপর নাম হচ্ছে ভাইয়া শ্রেণী বিন্যাসকরণ। কি করণ? শ্রেণী বিন্যাস, শ্রেণী বিন্যাসকরণ। খতিয়ানের অপর নাম কি? শ্রেণী বিন্যাসকরণ। সো যে কোনো জায়গা থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো 1 নাম্বার প্রশ্নটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? তো আমরা এমসিকিউ এর পাশাপাশি আমরা আরো বেসিক বিস্তারিত গুলো ভালোভাবে ক্লিয়ার রাখবো। তাহলে কি কি বললাম ভাইয়া? জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই বা প্রাইমারি বই। জাবেদার অপর নাম কি? জাবেদার অপর নাম হচ্ছে লিপিবদ্ধকরণ। ভাইয়া খতিয়ানকে বলা হয় স্থায়ী বই, স্থায়ী বই। এবং খতিয়ানকে বলা হয় হিসাবের রাজা। এবং খতিয়ানের অপর নাম কি? খতিয়ানের অপর নাম হচ্ছে ভাইয়া শ্রেণী বিন্যাসকরণ, শ্রেণী বিন্যাসকরণ। সবার ক্লিয়ার হয়েছে কিনা? 1 নাম্বার প্রশ্ন। তো যারা অ্যান্সার করছেন সি নাম্বারটা, তাদের অ্যান্সার কারেক্ট। যারা সি নাম্বারটা বলছেন তাদের অ্যান্সার কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্নে চলেছেন। 2 নাম্বার প্রশ্ন। দেখি ভাইয়া একটু 2 নাম্বার প্রশ্ন আমাকে একটু অ্যান্সার করেন। ডিসেম্বর, আচ্ছা 31 ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় 40,000 টাকা, কিন্তু ওই তারিখে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ছিল 50,000 টাকা। এখন আপনাকে বলছে সমাপনী মজুদের মূল্য বাবদ কত টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে। দেখি আমাকে একটু বলেন, আর্থিক বিবরণীতে সমাপনী মজুদের মূল্য কত টাকা অন্তর্ভুক্ত হবে? 40,000 টাকা অন্তর্ভুক্ত হবে নাকি 50,000 টাকা অন্তর্ভুক্ত হবে? 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন। ওকে, সামিরা বলছে 40,000 টাকা, বাকির অ্যান্সার করেন। আচ্ছা, সজল মাহমুদ বলছে 2 এর হবে এ নাম্বারটা, রত্না বলছে 2 এর হবে ক নাম্বারটা। ক নাম্বারটা কত মানে? ক নাম্বারটা হচ্ছে 40,000 টাকা, 40,000 টাকা। সো এটা আমাদের একেবারে কমন একটা বিষয় যে আমাদের সমাপনী মজুদ পণ্য একটা হচ্ছে কি ভাই? একটা হচ্ছে ক্রয় মূল্য এবং আরেকটা হচ্ছে বাজার মূল্য। ক্রয় মূল্য আরেকটা কি? আরেকটা হচ্ছে বাজার মূল্য। এই দুইটার মধ্যে যেটা কম, এই দুইটার মধ্যে যেটা কম থাকবে সেটাকে আমরা কি করব? হিসাবে অন্তর্ভুক্ত করব, হিসাবে অন্তর্ভুক্ত করব। তাহলে এখানে আমাদের একটা মূল্য হচ্ছে 50,000, আরেকটা মূল্য হচ্ছে 40,000 টাকা। তাহলে কম কোনটা? কম হচ্ছে 40,000 টাকা। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 40,000 টাকা। ওকে, যারা অ্যান্সার করছেন, যারা অ্যান্সার করছেন সবার অ্যান্সার ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। ওকে, 2 নাম্বার প্রশ্ন আশা করি বুঝতে পারছেন, যেটা কম সেটা লিখবো। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অ্যান্সার করেন। 3 নাম্বার প্রশ্ন, এনএসএফ শব্দের পূর্ণরূপ কি? এটা কোন জায়গা থেকে প্রশ্ন করছে? এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন করছে, ব্যাংক সমন্বয় বিবরণী। এনএসএফ চেক, এনএসএফ, এনএসএফ শব্দের পূর্ণরূপ কি? এনএসএফ শব্দের পূর্ণরূপ কি হবে? নট সুইটেবল ফান্ড, নট সিগনিফিকেন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, নাকি নিড সেভিংস ফান্ড? এনএসএফ, এনএসএফ শব্দের পূর্ণরূপ কি হবে? এনএসএফ শব্দের পূর্ণরূপ কি হবে? ওকে, সামিরা বলছে সি নাম্বারটা, সজল বলছে বি নাম্বারটা, আচ্ছা নন সিগনিফিকেন্ট ফান্ড। আচ্ছা বাকিরা, বাকিরা এটা কি হবে ভাইয়া? এটা কি হবে? আচ্ছা বি নাম্বারটা, বি নাম্বারটা, সরি ভাই সি নাম্বারটা হবে নাইমা। হ্যাঁ, কোনটা হবে ভাইয়া? এনএসএফ চেকের পূর্ণরূপ কি হবে ভাইয়া? এনএসএফ চেকের পূর্ণরূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ চেকের পূর্ণরূপ কি ভাইয়া? এনএসএফ চেকের পূর্ণরূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, যার বাংলা অর্থ কি বোঝায় ভাইয়া? চেকে কি থাকা, চেকে কি না থাকা, পর্যাপ্ত অর্থ। চেকে কি না থাকা? চেকে পর্যাপ্ত অর্থ না থাকা, অর্থ না থাকা। চেকে কি থাকবে না? পর্যাপ্ত অর্থ না থাকা। চেকে কি নেই? পর্যাপ্ত অর্থ নেই। এখন যেহেতু এটা ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্ন, আমাকে একটু বলেন তো ব্যাংক সমন্বয় বিবরণীতে এনএসএফ চেক কোন বইয়ের সাথে যোগ বা বিয়োগ করা হয়?
এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন বইয়ের সাথে যোগ বা বিয়োগ করা হয়? আচ্ছা, মিম বলছে 3 সি নাম্বারটা হবে। ঠিক আছে, ঠিক আছে, কি হবে ভাইয়া? নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ চেকের পুনরূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ চেকের মধ্যে পর্যাপ্ত অর্থ নেই, চেকের মধ্যে পর্যাপ্ত অর্থ নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংক সমন্বয় বিবরণীতে এনএসএফ চেক কি করা হয়, কোন বইয়ের সাথে যোগ বিয়োগ করা হয়? যেহেতু আমাদের দুইটা বই আছে, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বই, তাহলে চেকের কাজগুলো হয়তো যোগ হতে পারে অথবা বিয়োগ হতে পারে। এখন এটা আমরা কোন বইয়ের সাথে যোগ বা বিয়োগ করবো দেখি একটু বলেন। এগুলো কিন্তু ম্যাথের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আমি থিওরির ব্যাপারটা একটু ভালোভাবে ক্লিয়ার করে দিব, আপনারা একটু আমাকে অ্যান্সার করেন যে ভাইয়া এটা নগদের সাথে যোগ হবে, না এটা নগদের সাথে বিয়োগ হবে, অথবা এটা ভাইয়া ব্যাংকের সাথে যোগ হবে, অথবা ব্যাংকের সাথে বিয়োগ হবে। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে বিয়োগ। ওকে, সহজল বলছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে বিয়োগ হবে। এখন ব্যাংক সমন্বয় বিবরণী বই হচ্ছে দুইটা, একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বই। কোন বই থেকে বিয়োগ হবে? আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় কোন বই থেকে বিয়োগ হবে। বাকিরা প্রত্যেকে ভালো করে অ্যান্সার করেন, প্রত্যেকে অ্যান্সার করেন, কোন বই থেকে বিয়োগ হবে ভাইয়া? নট সাফিসিয়েন্ট ফান্ড, চেকের মধ্যে কি নেই? চেকের মধ্যে পর্যাপ্ত অর্থ নেই। এখন অর্থ না থাকলে কি হবে? অর্থ না থাকলে কি হবে? কোন বই থেকে বাদ যাবে? কোন বই থেকে বাদ যাবে? সো আসেন একটু আমি যদি ব্যাপারটা ক্লিয়ার করি। এনএসএফ চেক মানে কি ভাইয়া? চেক জমা। আপনি কি দিছেন? চেক ব্যাংকে জমা দিছেন, কিন্তু কি নেই? চেকে, চেকে কি নেই? চেকে অর্থ নেই। চেকে কি নেই? অর্থ নেই। এখন আপনি চেক কি করছেন? ব্যাংকে জমা দিছেন, কিসের জন্য? আদায়ের জন্য। ভালোভাবে ক্লিয়ার করবেন, আপনি চেক কিসের জন্য জমা দিছেন? আদায়ের জন্য ব্যাংকে জমা দিছেন। এখন চেকে কি নেই? চেকে কোনো প্রকার অর্থ নেই, তার মানে ব্যাংকে কোনো প্রকার কি হবে না? টাকা বাড়বে না, অথবা ব্যাংকে কোনো প্রকার টাকা কমবে না, ব্যাংকে কোনো পরিবর্তন হবে না। তাহলে ভাইয়া যদি ব্যাংকে পরিবর্তন না হয়, কারণ আমার টাকাটা বাড়েও নাই কমেও নাই, কারণ আমার চেকে অর্থ নেই, তাহলে এটা কি হবে? নগদান বই ভাবছে এটা আদায় হবে, আদায়ের জন্য সে কি করছে? নগদে প্লাস করছে। যেহেতু চেকে অর্থ নেই, সেজন্য নগদ থেকে কি করতে হবে? নগদ থেকে মাইনাস করতে হবে। নগদ থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সামিরা যেটা বলছে নগদান বই থেকে বিয়োগ করতে হবে। আমার চেক জমা দিছি আদায়ের জন্য, কিন্তু চেকে টাকা নাই, তাহলে কি করে দাও? নগদ থেকে মাইনাস করে দাও। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? এনএসএফ চেকের কাজটা কি? এগুলা ম্যাথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্লাস অ্যাডমিশনেও গুরুত্বপূর্ণ। এখন বলেন বুঝতে পারছেন কিনা যে ভাইয়া এনএসএফ চেকের পুনরূপ কি হবে? নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ চেকের মধ্যে পর্যাপ্ত অর্থ নাই। এখন চেকটা আমি ব্যাংকে জমা দিছি আদায় করার জন্য, চেক ব্যাংকে জমা দিছি কিসের জন্য? আদায় করার জন্য। এখন ব্যাংক যখন আদায় করতে গেছে, ব্যাংক দেখছে আমার চেকে কোনো টাকা নাই, তাহলে যদি চেকে টাকা না থাকে, তাহলে ব্যাংক এটা প্লাসও করতে পারবে না, মাইনাসও করতে পারবে না, ব্যাংক চেকটা ফেরত পাঠিয়ে দিবে। তাহলে নগদান বই ভাবছিল এটা টাকা বাড়বে, কিন্তু টাকা বাড়ে নাই, তাহলে কি করবে? নগদান বই মাইনাস করে দিবে। ক্লিয়ার ভাইয়া সবার? সবার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে নাইমা বুঝছি, বাকিরা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে জি, তাহলে এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। নেক্সট প্রশ্নে চলে আসেন। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার আসে, অনেকবার আসে। কি ক্লাস? এটা হচ্ছে এইচএসসি ক্লাস, এইচএসসি 25 এবং 26 এর হিসাব বিজ্ঞান ক্লাস, এইচএসসি 25 এবং 26 এর হিসাব বিজ্ঞান ক্লাস। ওকে দেখি ভাইয়া বলেন, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? নগদ প্রাপ্তি জানা, নগদ প্রদান জানা, ব্যাংক উদ্বৃত্ত জানা, নাকি গড় মিলের কারণ জানা? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? আচ্ছা ডি হবে ভাইয়া, ডি হবে, ডি হবে। বাকিরা? আচ্ছা সজলও বলছে ডি হবে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি ভাইয়া? ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে গড় মিলের কারণ জানা, গড় মিলের কারণ জানা। এছাড়াও নগদান বইয়ের আরেকটা প্রধান উদ্দেশ্য আছে। আরেকটা কি আছে ভাইয়া? প্রধান উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য যেটা, সেটা কি ভাইয়া? সেটা কি? প্রত্যেকেই জানে। কি করা? নগদান বই কি করবে? পাস বই এবং নগদান বইয়ের ব্যালেন্স মিলকরণ করবে। ব্যালেন্স কি করবে? মিলকরণ করবে। এটাও কি? এটাও নগদান বইয়ের উদ্দেশ্য। তাহলে নগদান বইয়ের উদ্দেশ্য কয়টা ভাইয়া? উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে গড় মিলের কারণ জানা, আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে ব্যালেন্স মিলকরণ করা, আরেকটা হচ্ছে ব্যালেন্স মিলকরণ করা। তাহলে মূল উদ্দেশ্যটা কোনটা? সেটা হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের কি করা? ব্যালেন্স মিলকরণ করা। সো আমাদের এই অপশন অনুযায়ী আমাদের সঠিক আনসার কোনটা? সঠিক আনসার হচ্ছে ডি নাম্বারটা, গড় মিলের কারণ জানা। ওকে সবাই বলছেন ডি নাম্বারটা, খুব ভালো। নেক্সট প্রশ্নে চলে আসেন, দেখি ভাইয়া 5 নাম্বার প্রশ্নে আনসার করেন। FASB এর পূর্ণরূপ কি হবে? FASB এর পূর্ণরূপ কি? FASB এর
পূর্ণরূপ কি হবে? এ নাম্বারটা বলছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, আচ্ছা ফাইনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, নাকি ফাংশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড? দেখি একটু বলেন এফএএসবি এর পূর্ণরূপ কি হবে? এফএএসবি এর পূর্ণরূপ কি হবে? এফএএসবি হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমাদের প্রশ্নগুলো আমাদের প্রত্যেক বছর দেখা যায়। আচ্ছা সজল বলছে এ নাম্বারটা, নাইমা বলছে এ নাম্বারটা। এফএএসবি এর পূর্ণরূপ কি? অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওকে বাকি অ্যান্সার করেন ভাইয়া। এফএএসবি এর পূর্ণরূপ কি হবে? এফএএসবি এর পূর্ণরূপ কি হবে? এফএএসবি এর পূর্ণরূপ কি হবে? এফএএসবি এর পূর্ণরূপ হচ্ছে, আচ্ছা সি নাম্বারটা, না খোকন বলছে সি নাম্বারটা না, সি নাম্বারটা হবে না। আচ্ছা সামিরা বলছে এই নাম্বারটা। সঠিক আনসার কোনটা ভাইয়া? রত্না বলছে এই নাম্বারটা। সঠিক আনসার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফান্ডামেন্টাল না, ফান্ডামেন্টাল না। অ্যান্সার হবে কোনটা? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হবে, অর্থাৎ মান নিয়ন্ত্রণকারী সংস্থা। দেন নেক্সট প্রশ্নে চলে আসেন, অ্যান্সার হবে এ নাম্বারটা। যারা এই নাম্বারটা বলছে তাদের অ্যান্সার ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে আসেন, 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন বলছে রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয়। রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয়। এখন রেওয়া মিলের ডেবিট পাশে কি দেখানো হয় আমরা প্রত্যেকে ভালো করে জানি। দেখি অ্যান্সার করেন। রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয় সকল সম্পদ এবং আয়সমূহ, সকল সম্পদ এবং ব্যয়সমূহ, সকল ব্যয় এবং আয়সমূহ, সকল সম্পদ এবং দায়সমূহ। দেখি অ্যান্সার করেন। রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয়, রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয়। ওকে সজল বলছে বি নাম্বারটা হবে। ওকে বাকিরা রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয়। ডেবিট পাশে কি দেখানো হয়? ডেবিট পাশে কি দেখানো হয়? ওকে সামিরা বলছে বি নাম্বারটা হবে, সকল সম্পদ এবং ব্যয়কে দেখানো হয়। ঠিক আছে। আচ্ছা ভৌমিক বলছে, আচ্ছা ঐশিতা ভৌমিক বলছে বি নাম্বারটা হবে। বি নাম্বারটা সকল সম্পদ এবং দায়কে কি ব্যয়কে কোথায় দেখানো হয় ভাইয়া? সকল সম্পদ এবং ব্যয়কে দেখানো হয় হিসাবের ডেবিট পাশে। এছাড়া আরেকটা হিসাব আমাদের ডেবিট পাশে দেখানো হয়, সেটা হচ্ছে ভাইয়া উত্তোলন হিসাব। সেটা হচ্ছে উত্তোলন কোন পাশে? ডেবিট পাশে। এখন ভাইয়া ক্রেডিট পাশে কাকে দেখানো হয়? ক্রেডিট পাশে কাকে দেখানো হয়? ক্রেডিট পাশে হচ্ছে সকল প্রকার আয়, দায় এবং মূলধনকে কি দেখানো হয়? ক্রেডিট পাশে দেখানো হয়। সো এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। সকল প্রকার সম্পদ এবং ব্যয়কে ডেবিট পাশে, সকল প্রকার আয়, দায় এবং মূলধনকে দেখানো হয় হিসাবের ক্রেডিট পাশে, হিসাবের ক্রেডিট পাশে। সো অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে নেক্সট প্রশ্নে চলে আসেন। দেখি ভাই এটা বলেন তো, 7 নাম্বার প্রশ্ন। যদি কর্মচারীকে বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়ে? কর্মচারীকে বেতন পরিশোধ করছে, এখন এটার হিসাব সমীকরণের প্রভাবটা কি হবে? প্রথমত কি করবেন? জাবেদা করবেন। জাবেদা করার পরে কি করবেন? এবার হ্রাস বৃদ্ধিটা ভালোভাবে খেয়াল করবেন। সহজ একটা প্রশ্ন। বেতন পরিশোধ করছে, কর্মচারীকে বেতন পরিশোধ করছে, তাহলে হিসাব সমীকরণে এটার প্রভাব কি হবে? আচ্ছা নিশা বলছে, আচ্ছা বি নাম্বারটা। কতরে বি নাম্বারটা বলছেন? ওকে 6 এর বি নাম্বারটা বলছেন। আচ্ছা সজল বলছে ভাইয়া সি নাম্বারটা হবে, 7 এর হবে সি নাম্বারটা। ওকে বাকিরা আমরা অ্যান্সার করি। সেটা হচ্ছে কর্মচারীকে বেতন পরিশোধ করা হলে সমীকরণের উপর কি প্রভাব পড়বে? সো সমীকরণ কি ভাইয়া? সমীকরণ আমরা প্রত্যেকে জানি, সমীকরণ হচ্ছে a ইকুয়াল l প্লাস ওই। এখন আমাদেরকে জানতে হবে ভাইয়া বেতন পরিশোধের জাবেদা কি। সো আমরা প্রত্যেকে ভালো করে জানি ভাইয়া ব্যয় হয় ডেবিট, বেতন ব্যয় ডেবিট, যেহেতু পরিশোধ করছি নগদান ক্রেডিট। এখন ভাইয়া বেতন হচ্ছে ব্যয়, বেতন কোন হিসাব? ব্যয়। এখন ব্যয় ডেবিট মানে ব্যয় বৃদ্ধি। ভাইয়া ব্যয় বৃদ্ধি হইলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়, হ্রাস পায়। আর নগদ ক্রেডিট মানে কি ভাইয়া? নগদ ক্রেডিট মানে সম্পদ হ্রাস পায়। নগদ ক্রেডিট মানে কি? নগদ ক্রেডিট মানে হচ্ছে ভাইয়া সম্পদ হ্রাস পায়। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কি? মালিকানা সত্ত্ব হ্রাস এবং সম্পদ হ্রাস। কোথায় দিয়ে আছে? অ্যান্সার হবে সি নাম্বারটা, সম্পদ এবং মালিকানা সত্ত্ব কি পেয়েছে ভাইয়া? হ্রাস পেয়েছে। অর্থাৎ ওকে ঠিক আছে সামিরা, আচ্ছা খোকন অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা, যে বেতন পরিশোধ করা হলে জাবেদা কি হয় ভাইয়া? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ভাইয়া বেতন হচ্ছে ব্যয় হিসাব, আর ডেবিট মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ডেবিট মানে ব্যয় বৃদ্ধি, আর ব্যয় বৃদ্ধি হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর নগদ ক্রেডিট মানে হচ্ছে নগদ হ্রাস পায়। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, সম্পদ এবং মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ এবং মালিকানা সত্ত্ব হ্রাস। ওকে নিশা সি নাম্বারটা হবে, সি নাম্বারটা। আই হোপ 7 নাম্বার প্রশ্নটা সবার ক্লিয়ার। সো জাবেদাগুলো মাথায় রাখবেন, সমীকরণের প্রভাবটা মাথায় রাখবেন। ওকে নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখি আপনারা একটু অ্যান্সার করেন তো। আমি জানি ম্যাক্সিমাম এই প্রশ্নটা ভুল করবেন। আমি সবার থেকে অ্যান্সার নিব, যারা ক্লাস করতেছেন সবার থেকে আমি অ্যান্সারটা নিব। একটু বলেন তো, ক্রয় হিসাবে লেখা হয়, ক্রয় হিসাবে কি লেখা হয়? ধারে ক্রয়, নগদে ক্রয়, ধারে বিক্রয়, নাকি সকল ক্রয়?
ক্রয় হিসাবে লেখা হয় কোন লেনদেন? ক্রয় হিসাবে লেখা হয় কোন লেনদেন? আমি সবার থেকে অ্যান্সারটা নিব, দেখি সবাই অ্যান্সার করেন। ক্রয় হিসাবে লেখা হয় কোন লেনদেন? আচ্ছা, সজল বলছে ডি নাম্বারটা হবে। ওকে, বাকিরা অ্যান্সার করেন তো ভাইয়া। এই তো খোকন বলছে ভাইয়া এ নাম্বারটা, 8 এর হবে এ নাম্বারটা, ক্রয় হিসেবে লেখা হয় ধারে ক্রয়। দেখি বাকিরা অ্যান্সার করেন। আমি যারা ক্লাস করতেছেন সবাই একটু কষ্ট অ্যান্সার করবেন। সো এখানে একটা বিষয় বোঝার আছে, আমার বিষয় বোঝার আছে। ক্রয় হিসাবে লেখা হয়, ক্রয় হিসাবে কি লেখা হয়? ধারে ক্রয়, নগদে ক্রয়, ধারে বিক্রয়, নাকি সকল ক্রয়? সকল ক্রয় কোনটা হবে? সবাই বাকিরা অ্যান্সার করেন, ক্রয় হিসাবে লেখা হয় কোন ধরনের লেনদেন সমূহ? বাকিদের অ্যান্সার কোথায়? অ্যান্সার করেন যে ভাইয়া ক্রয় হিসাবে লেখা হয়, ক্রয় হিসাবে আপনার কোন লেনদেন লেখা হবে? সো আমাকে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে, একটা বিষয় কি করতে হবে? খুব ভালো করে বুঝতে হবে। আমরা যে কমন ভুলটা করব সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে হিসাব, এবং আরেকটা কোথায় ভুল করবো? আরেকটা হচ্ছে ভাইয়া জাবেদা অথবা বই। আমরা এখানের মধ্যে মেইন ভুলটা করব। একটা হচ্ছে ভাইয়া হিসাব, আর একটা হচ্ছে জাবেদা বা বই। এখন মাথায় রাখবেন ভাইয়া হিসাব মানে কি? আচ্ছা, সামিরা বলছে ধারে ক্রয়, আচ্ছা ধারে ক্রয় বলছে, আর সজল বলছে সকল ক্রয়। এখন আমি একটু আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করি, অনেকে অ্যান্সার করতে পারেন না, একটু ভালোভাবে। একটা বিষয় হচ্ছে হিসাব, আর একটা হচ্ছে বই বা জাবেদা। একটু ভালো করে মাথায় রাখবেন ভাইয়া। হিসাব মানে কি ভাইয়া? হিসাব মানে হচ্ছে খতিয়ান। ভাইয়া হিসাব মানে কি? হিসাব মানে হচ্ছে খতিয়ান। জাবেদা বা বই মানে কি? এটা মানে হচ্ছে ভাইয়া জাবেদা বা লিপিবদ্ধকরণ। সো একটু ভালো করে খেয়াল করবেন, আপনাকে বলছে ক্রয় হিসাবে লেখা হয় কোনটা? ক্রয় হিসাবে লেখা হয় কোনটা? ভাইয়া হিসাব মানে হচ্ছে ভাইয়া খতিয়ান, ভাইয়া খতিয়ানে নগদ প্লাস ধারে উভয় লেনদেন লেখা হয়। ভালো করে খেয়াল করেন ভাইয়া, হিসাব মানে কি? হিসাব মানে হচ্ছে ভাইয়া খতিয়ানে নগদ প্লাস ধারে উভয় লেনদেন লেখা হয়। কিন্তু আমাকে যদি বলতো ক্রয় জাবেদা অথবা ক্রয় বইয়ে লেখা হয়, তখন আপনি অ্যান্সার করতেন শুধুমাত্র ধারে ক্রয়। কখন? যখন আপনাকে বলতো ক্রয় জাবেদা অথবা ক্রয় বইয়ে কোন লেনদেন লেখা হয়, তখন আপনি বলতেন ধারে ক্রয়। কিন্তু আপনাকে প্রশ্নে বলছে ক্রয় হিসাবে, ভাইয়া হিসাব মানে খতিয়ান, আর খতিয়ান আমরা সকল লেনদেন লিখি নগদ প্লাস ধারে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, সকল ক্রয়। বলেন বুঝতে পারছেন কিনা? যারা এ নাম্বারটা বলছেন, এ নাম্বারটা এখানে হবে না, কারণ আমাকে বলছে হিসাব মানে হচ্ছে খতিয়ানে নগদ প্লাস ধারে উভয় লেনদেন বসবে। যদি আমাকে বলতো ক্রয় বই অথবা ক্রয় জাবেদা, তাহলে আমি অ্যান্সার করতাম ধারে ক্রয়। বলেন সবাই বুঝতে পারছেন কিনা? সজল, আচ্ছা, আর ক্রয় হিসাবে বললে, আচ্ছা সজল কি এইচএসসি বেস নাকি অ্যাডমিশনের? বাকিরা অ্যান্সার করেন, বাকিরা বলেন বুঝতে পারছেন কিনা? বাকিরা অ্যান্সার করেন বুঝতে, আচ্ছা জি ভাইয়া বুঝছি। সামিরা এছাড়া বাকিরা বুঝতে পারছেন কিনা? সো এই কমন ভুলটা কিন্তু অ্যাডমিশনের যারা আছে ওরাও কিন্তু ভুল করে। সো আপনারা এইচএসসি, আপনাদেরকে আমি এখন শিখাই দিলাম, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে ভাইয়া হিসাব মানে হচ্ছে খতিয়ানের সকল লেনদেন বসবে নগদ প্লাস ধারে। কিন্তু আমাকে যদি বলতো ক্রয় জাবেদা অথবা যদি বলতো ক্রয় বই, তখন আমি সেখানে লিখতাম ধারে ক্রয়। সো এটা ভালো করে মাথায় রাখবেন। আই হোপ সবার ক্লিয়ার। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসেন। দেখি ভাই এটা বলেন তো, 9 নাম্বার প্রশ্ন। আচ্ছা জি, ওকে ঠিক আছে খোকন। ওকে, নেক্সট প্রশ্ন। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয়। দেখি বলেন। অ্যাডমিশন ভাইয়া ভুলে গেছে না ভাই? এই তো, না ভুলে যাই না, আমি কমেন্ট দেখি বুঝতে পারছি অ্যাডমিশনের সময় তোমাদের নাম ধরো তো, তো সেই অনুযায়ী জিজ্ঞেস করলাম। ঠিক আছে, ওকে দেখি ভাইয়া বলেন তো, সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয়। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয়। আচ্ছা, জিসান বলছে ভাইয়া বি নাম্বারটা হবে। বি নাম্বারটা বলছে 1 এবং 3, সম্পত্তির ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল। আচ্ছা সজল, আচ্ছা ঠিক আছে। সো জুনিয়র থাকলে ওদেরকে একটু মেনশন করে ওদেরকে একটু ক্লাসে করতে বলিও।
আচ্ছা বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া? সরল রৈখিক পদ্ধতিতে। কোন পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি বলছে। তাহলে সরল পদ্ধতি অবশ্যই সম্পত্তির ক্রয় মূল্য লাগবে। আর এটা কি লাগবে? আয়ুষ্কাল অবশ্যই লাগবে, কারণ আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। আর বিক্রয় মূল্য কখন লাগবে দেখি ভাইয়া বলেন তো? বিক্রয় মূল্য লাগবে ভাইয়া লাভ ক্ষতি বের করার সময়। বিক্রয় মূল্য কখন লাগবে? বিক্রয় মূল্য লাগবে ভাইয়া লাভ ক্ষতি বের করার সময়। তাহলে এখানে বিক্রয় মূল্য অবচয় ধার্যের সময় বিবেচনা করার দরকার নেই। অ্যান্সার হবে কয় নাম্বারটা? অ্যান্সার হবে 1 এবং 3, সম্পত্তির ক্রয় মূল্য এবং সম্পত্তির আয়ুষ্কাল। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে ঠিক আছে, অ্যান্সার হবে বি নাম্বারটা। এই যে নিশা বলছে ডি নাম্বারটা হবে না, বিক্রয় মূল্য অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয় না। নিশা যে বলছে ডি নাম্বারটা, ডি নাম্বারটা হবে না। বিক্রয় মূল্য শুধুমাত্র লাভ ক্ষতির সময় আসবে, এছাড়া আসবে না। আমাকে বলছে অবচয় ধার্যের সময়, অবচয় ধার্যের জন্য অবশ্যই ক্রয় মূল্য লাগবে। আরেকটা হচ্ছে কি লাগবে? আয়ুষ্কাল লাগবে। এছাড়া আরেকটা যে বিষয়টা লাগে সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আরেকটা যেটা কোনটা? সেটা হচ্ছে ভাইয়া ভগ্নাবশেষ মূল্য। যদি প্রশ্নে থাকে তাহলে বিবেচনা করা হবে। আশা করি বুঝতে পারছেন। দেখি ভাইয়া 10 নাম্বার প্রশ্নে চলে আসেন। দেখি আপনার একটু অ্যান্সার করেন। মোট লাভের পরিমাণ কত টাকা হবে? মোট লাভের পরিমাণ ভাইয়া 10 এবং 11 অ্যান্সার করতে বলছে। ওকে, একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ পণ্য আছে 10,000 টাকা, সমাপনী মজুদ পণ্য আছে 15,000 টাকা, আন্ত পরিবহন 1,000 টাকা, বহি পরিবহন 5,000 টাকা, বহি পরিবহন 500 টাকা, ক্রয় মূল্য ভাইয়া 50,000 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ। ওকে, বিক্রয় মূল্য 1 লক্ষ, ভাড়া হচ্ছে 1500 টাকা। আপনাকে বলছে মোট লাভের পরিমাণ কত? আচ্ছা দিয়ামনি বলছে বি নাম্বারটা। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখি ভাইয়া আমাকে একটু বলেন তো 10 নাম্বারের অ্যান্সার কি হবে? মোট লাভের পরিমাণ কত টাকা? মোট লাভের পরিমাণ কত টাকা? সো আমরা মোট লাভের পরিমাণ কিভাবে বের করতে আমরা প্রত্যেকেই জানি। আমি যদি একটু সূত্রটা লিখি যে ভাইয়া কি করব, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভাইয়া মোট মুনাফা। সেটা হচ্ছে মোট মুনাফা। সো বিক্রয় দেখেন প্রশ্নে কত দেয়া আছে এবং বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন। সো ক্যালকুলেশন করেন, দেন এরপর অ্যান্সার দেন যে মোট লাভের পরিমাণ কত টাকা হবে। আচ্ছা ভাইয়া বাসায় কবে যাবেন? বাসায় যাব 30 তারিখ অথবা 1 তারিখে। আচ্ছা সজল বলছে বি নাম্বারটা। আচ্ছা সজলে বের করা শেষ, মোট মুনাফা হচ্ছে 54,000 বলছে। ওকে দেখি এইচএসসির বাচ্চারা বলেন। আচ্ছা আচ্ছা সামিরা বলছে ভাই 54,000 টাকা, 54,000 টাকা। তাহলে ভাই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। কি করব? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। আচ্ছা জিসান বলছে বি নাম্বারটা। এখন ভাইয়া বিক্রয় কত দিয়ে আছে? ভাইয়া বিক্রয় দিয়ে আছে 1 লক্ষ টাকা। বিক্রয় কত? 1 লক্ষ টাকা বসাইলাম। এরপরে কি লাগবে ভাইয়া? প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত? প্রারম্ভিক মজুদ পণ্য ভাইয়া 10,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য, এরপরে কি দিয়েছে? ক্রয় কোথায়? ক্রয়, এই তো প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় দিয়ে আছে 50,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, ক্রয় ফেরত আছে, ক্রয় ফেরত দেওয়া নাই, যোগ আন্ত পরিবহন, আন্ত পরিবহন মানে কি পরিবহন? ক্রয় পরিবহন, যোগ কত? 1,000, মাইনাস সমাপনী মজুদ পণ্য, মাইনাস কি মজুদ পণ্য? সমাপনী মজুদ পণ্য 15,000 টাকা, মাইনাস 15,000 টাকা। দেন ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে ওইটা হবে আমাদের অ্যান্সার। দেন আমরা কি করব? ক্যালকুলেশন করব। সো এখানে আমাদের কি আসবে? বিক্রিত পণ্যের ব্যয় আসবে, বিক্রিত পণ্যের ব্যয় আসবে। অ্যান্সার কত হবে? কত হবে? বি নাম্বারটা 54,000 টাকা। বিক্রিত পণ্যের মেবি 46,000 টাকা আসবে, 46,000 টাকা আসবে। দেন আমাদের যে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা 54,000 টাকা, 54,000 টাকা। ওকে বি নাম্বারটা, বি নাম্বারটা ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্নে চলে আসেন। নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনি একটু দেখেন। নেক্সট প্রশ্ন আপনাকে বলছে পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা। নেক্সট প্রশ্নটা একটু দেখবেন যে বলছে আপনাকে পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা। সো আমি আপনাকে প্রশ্নে নিয়ে যাচ্ছি, দেখি আপনি আমাকে একটু অ্যান্সার করে দেন। পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা? আশা করি মোট লাভের বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাইয়া পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা? অপশন দেখেন, অপশন না প্রশ্নটা দেখেন, প্রশ্ন দেখে পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা বের করেন। পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা হবে? পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা? পরোক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়। তাহলে আমরা মোট মুনাফা পর্যন্ত চলে আসলাম যে মোট মুনাফা হচ্ছে আমাদের 54,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরোক্ষ ব্যয় তাহলে কত টাকা? পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা? পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা? সো পরোক্ষ ব্যয় প্রশ্নের মধ্যে কি কি দেয়া আছে? দুইটা জায়গা আছে। পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা বলছি? পরোক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়ের পরিমাণ বলছি আমি।
আচ্ছা, পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা ভাইয়া? কি কি দিয়ে আছে? বহি পরিবহন দিয়ে আছে, বহি পরিবহন আর ভাড়া দিয়ে আছে। বহি পরিবহন 500, ভাড়া 1500। বহি পরিবহন 500, ভাড়া 1500। পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত টাকা ভাইয়া? পরোক্ষ ব্যয়ের পরিমাণ হবে ভাইয়া 200 টাকা। একটা হচ্ছে ভাইয়া কি বিক্রয় পরিবহন, 200 টাকা। হ্যাঁ ঠিক আছে, খোকন যেটা বলছে ভাইয়া 2000 টাকা। একটা কি দিয়েছে ভাইয়া? বিক্রয় পরিবহন দিয়েছে 500, আর একটা দিয়েছে ভাইয়া ভাড়া। ভাড়া কত ভাইয়া? ভাড়া দিয়ে আছে 1500। টোটাল কত ভাইয়া? টোটাল হচ্ছে 2000 টাকা। তাহলে 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 এটা কি হবে? 2000 টাকা। 2000, হ্যাঁ জিসান ঠিক আছে, নিশা ঠিক আছে। 2000 টাকা কি হবে? পরোক্ষ ব্যয় কত টাকা ভাইয়া? পরোক্ষ ব্যয় হচ্ছে ভাইয়া 2000 টাকা। পরোক্ষ ব্যয় 2000 টাকা। তাহলে মুনাফা পাইলাম কত? মুনাফা পাইলাম ভাইয়া 54,000 টাকা। পরোক্ষ ব্যয় পাইলাম 2000 টাকা। তো 2000 টাকা বাদ দিলে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে 52,000 টাকা। নিট মুনাফা হচ্ছে 52,000 টাকা। তাহলে পরোক্ষ ব্যয় কত? 2000 টাকা হবে। 2000 টাকা হবে। ঠিক আছে, খুব ভালো। তাহলে মোট মুনাফা 54, পরোক্ষ ব্যয় 2000। আর যদি বলতো নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে 52,000 টাকা। নিট মুনাফা হচ্ছে 52,000 টাকা। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন। নিচের কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে প্রথম বছর মুনাফার পরিমাণ কম হয়? দেখি ভাইয়া এটাকে এবারে। নিচের কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে মুনাফার পরিমাণ প্রথম বছর মুনাফার পরিমাণ কম হয়? দেখি আমাকে একটু বলেন। আচ্ছা, সজল বলছে ভাইয়া এ নাম্বারটা হবে। আহা সজল, ওকে দেখা যাক, বাকিটা বলেন। নিচের কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে প্রথম বছর, আচ্ছা এ হবে। আচ্ছা, খোকন বলছে ভাইয়া বি নাম্বারটা হবে। খোকন বলছে বি হবে। আচ্ছা, সামিরা বলছে এ নাম্বারটা হবে। বাকির অ্যান্সার করেন তো ভাইয়া। আমি বলছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে, এখানে আমি অনেক প্রশ্ন ক্লিয়ার করে দিব আপনাদেরকে। অবচয় থেকে প্রশ্ন আসার মতো অনেক প্রশ্ন আমি ক্লিয়ার করে দিব। দেখে আমাকে একটু বলেন। আচ্ছা, নিশা বলছে সি নাম্বারটা হবে। এই যে আপনাদের ঝামেলা আছে, ঝামেলা আছে। আচ্ছা, জিসান বলছে কি হবে? খোকন বলছে বি হবে, জিসান বলছে বি নাম্বারটা হবে। আচ্ছা, এখন দেখি ভাইয়া আমাকে একটু বলেন তো। প্রশ্ন আমি অবচয় থেকে আমি এখন অনেকগুলো থিওরি ক্লিয়ার করব। অনেকগুলো থিওরি ক্লিয়ার করব। আচ্ছা, দেখি আমাকে বলেন তো, অবচয় বেশি হয়, অবচয় অবচয় বেশি হয় প্রথম বছর কোন পদ্ধতিতে? অবচয় বেশি প্রথম বছর কোন পদ্ধতিতে বেশি হয়? দেখি আমাকে বলেন। একেবারে ধৈর্য ধরে ক্লিয়ার করবেন। অবচয়ের এ টু জেড এখানে একটু আমি ক্লিয়ার করে দিব। আমাকে একটু বলেন তো ভাইয়া, অবচয় প্রথম বছর বেশি হয় কোন পদ্ধতিতে? অবচয় প্রথম বছর বেশি হয় কোন পদ্ধতিতে? আচ্ছা, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। যারা বি নাম্বারটা বলছেন তাদের অ্যান্সার ঠিক আছে, যে ভাইয়া ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অনেকে আবার এ নাম্বারটা বলছেন, এ নাম্বারটা বলছেন। সো আসেন আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে। সো আচ্ছা, এখানে আমাকে জিসান বলছে যে ভাইয়া ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছর অবচয় সবচেয়ে বেশি হয়। আসেন তাহলে ক্লিয়ার করেন ব্যাপারটা। ক্রমহ্রাসমানে কি হয় ভাইয়া? প্রথম বছর অবচয় বেশি হয়। প্রথম বছর কি হয়? অবচয় বেশি হয়। ভাইয়া অবচয় হচ্ছে ব্যয় হিসাব। অবচয় হচ্ছে ব্যয় হিসাব। মাথায় রাখবেন ভাইয়া, ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে বিপরীত। ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে ভাইয়া বিপরীত। ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে বিপরীত। ভাইয়া অবচয় যদি প্রথম বছর বেশি হয় ক্রমহ্রাসমানে, অবচয় যদি প্রথম বছর ক্রমহ্রাসমানে বেশি হয়, তাহলে মুনাফা কি হবে ভাইয়া? মুনাফা হবে কম। বলেন বুঝতে পারছেন কিনা? এক নাম্বার আমি বিষয়টা বুঝাইতে পারছি কিনা? যে ভাইয়া আমরা প্রত্যেকে জানি ভাইয়া ক্রমহ্রাসমান মান হচ্ছে সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ। ক্রমহ্রাসমান মানে সরল রৈখিক পদ্ধতির দ্বিগুণ। তাহলে অবচয় যদি বেশি হয়, অবচয় বেশি হইলে ব্যয় বেশি। অবচয় বেশি হইলে ব্যয় বেশি। ভাইয়া ব্যয় বেশি হইলে মুনাফা কম। কারণ মুনাফার সাথে ব্যয় সম্পর্ক বিপরীত। ব্যয় বেড়ে গেলে মুনাফা কমে যাবে, ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যাবে। বলেন বুঝতে পারছেন কিনা প্রথম প্রশ্নটা? আমি এখানে আরো বিষয় ক্লিয়ার করব। প্রথম বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে দুইটা বিষয়। কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় বেশি হয়? ভাইয়া ক্রমহ্রাসমানে। ভাইয়া অবচয় বেশি হলে মুনাফা কমে যাবে কোন পদ্ধতিতে? ভাইয়া ক্রমহ্রাসমানে। বুঝতে পারছেন কিনা প্রথম প্রশ্নটা? যে ভাইয়া মুনাফার সাথে ব্যয় সম্পর্ক বিপরীত। তাহলে ক্রমহ্রাসমানে যদি ব্যয় দ্বিগুণ হয়, তাহলে মুনাফাও কমে যাবে বেশি। মুনাফা কি হবে? বেশি কমে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। দেন আমাদেরকে আরেকটা বিষয়, ভাইয়া সরল পদ্ধতি কি হয়? অবচয় কোন পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান? অবচয়ের পরিমাণ সমান কোন পদ্ধতিতে ভাইয়া? সরল রৈখিক পদ্ধতিতে।
অবচয় প্রত্যেক বছর সমান কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। ভালো করে মাথায় রাখবেন, প্রত্যেক বছর অবচয় কি হবে? সমান হবে। দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাইয়া উৎপাদন এক পদ্ধতি। ভাইয়া উৎপাদন এক পদ্ধতি কিসের উপর নির্ভর করে না ভাইয়া? উৎপাদন এক পদ্ধতিতে সময়ের উপর নির্ভর করে না। কিসের উপর? সময়ের উপর, অর্থাৎ আয়ুষ্কালের উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে না? আয়ুষ্কালের উপর উৎপাদন আয়োগ কি করে না? নির্ভর করে না। তাহলে ভাইয়া উৎপাদন আয়োগ কিসের উপর নির্ভর করে? উৎপাদন আয়োগ নির্ভর করে কাজের একক, আপনি কতটুকু কাজ করছেন, কাজের এককের উপর কি করবে? আপনার মেশিনের আয়ুষ্কাল নির্ভর করবে। তাহলে আমি কি বলছি? সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়। উৎপাদন এক পদ্ধতিতে সময়ের উপর নির্ভর করে না। সময়ের উপর নির্ভর করে না কোন পদ্ধতি? সেটা হচ্ছে উৎপাদন এক পদ্ধতি। আরেকটা হচ্ছে ভাইয়া ক্রমহ্রাসন পদ্ধতি, অবচয়ের হার সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ। তাহলে অবচয় সবচেয়ে বেশি প্রথম বছর, ক্রমহ্রাস মানে মুনাফা সবচেয়ে কম, ক্রমহ্রাস মানে। আরেকটা বিষয়, আমাদের যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে থেকে মুনাফা সবচেয়ে বেশি কোন পদ্ধতি? ভাইয়া সরলরৈখিক পদ্ধতি। মুনাফা সবচেয়ে বেশি কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা? আমি এখান থেকে অনেক কিছু ক্লিয়ার করলাম। ভাইয়া সরলরৈখিক পদ্ধতি প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান, এবং আমার বাকি অবচয় পদ্ধতিগুলোর সাথে তুলনা করলে আমি দেখব সরলরৈখিক পদ্ধতিতে মুনাফার হার সবচেয়ে বেশি। ভাইয়া ক্রমহ্রাস মানে ব্যয় সবচেয়ে বেশি হয়। ভাইয়া ব্যয় বেশি হলে মুনাফা কম হবে প্রথম বছর। ভাইয়া উৎপাদন এক পদ্ধতি ভাইয়া সময়ের উপর নির্ভর করে না, অর্থাৎ এটার কোনো আয়ুষ্কাল নেই। এটা কিসের উপর নির্ভর করবে? ভাইয়া এটা কাজের এককের উপর নির্ভর করবে। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো এই বিষয়গুলো অ্যাডমিশনে যখন যাবেন তখন আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন। ওকে, সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাবেন। ওকে, জি ক্লিয়ার ভাইয়া। সো এগুলো একটু ভালো করে বিস্তারিত খেয়াল রাখবেন। ওকে, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসেন। ওকে, 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না? ভাইয়া আর্থিক বিবরণীতে দেখানো হয় না কোনটা? মূলধন সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, নাকি গোপন সঞ্চিতি? এটা সহজ একটা প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, দেখি একটু অ্যান্সার করেন। নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না? মূলধন সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, নাকি গোপন সঞ্চিতি? ওকে, অ্যান্সার করেন দ্রুত। 13 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি কি করা হয় না? আর্থিক বিবরণীতে প্রদর্শন করা হয় না। সহজ একটা প্রশ্ন। অ্যান্সার কত হবে? আচ্ছা, খোকন বলছে ভাইয়া ডি নাম্বারটা। ওকে, বাকিরা আর্থিক বিবরণীতে দেখানো হয় না কোনটা? ওকে, নাফিস বলছে ডি নাম্বারটা হবে, নাইমা বলছে ডি নাম্বারটা, সামিরা ডি নাম্বারটা, খোকন 13 ডি নাম্বারটা। ঠিক আছে, তাহলে ভাইয়া আর্থিক বিবরণীতে কি দেখানো হয় না? আর্থিক বিবরণীতে কোনো প্রকার গোপন সঞ্চিতি দেখানো হয় না। এছাড়া বাইগুলো সাধারণ, বিশেষ এবং মূলধন সঞ্চিতি, এগুলো আমরা আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন করি। ওকে, নিশা বলছে ডি নাম্বারটা হবে। ঠিক আছে, অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ আর্থিক বিবরণীতে কোনো প্রকার কোনো গোপন সঞ্চিতি দেখানো হয় না। ওকে, ডান। নেক্সট প্রশ্নে চলে আসেন। ওকে, এই তো আমাকে 14 নাম্বার প্রশ্ন অ্যান্সারটা করেন। 14 নাম্বার প্রশ্ন, আফিফা বলছে এ নাম্বারটা হবে না, গোপন সঞ্চিতি হবে। গোপন সঞ্চিতি সীমা ডি নাম্বারটা, হ্যাঁ ডি নাম্বারটা, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভাইয়া ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে প্রথম বছর অবচয়ের পরিমাণ কত? সো ক্রয় মূল্য দেয়া আছে কত টাকা? 2 লক্ষ টাকা। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় দেয়া আছে 20,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয়ের পরিমাণ কত টাকা? প্রথম 2 বছরের অবচয়ের পরিমাণ কত টাকা হবে? প্রথম 2 বছরের অবচয়ের পরিমাণ কত টাকা হবে? দেখি অ্যান্সার করেন। আচ্ছা ভাইয়া, গোপন সঞ্চিতি মানে কি? বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সঞ্চিতি করা হয়। আপনার লাভ ক্ষয় থেকে শুরু করে আপনার
লাভ করলে যে সবকিছু আপনি প্রদর্শন করবেন এরকম না, নিজের ভবিষ্যতের জন্য। সো ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু কি থাকে, অনেক কিছু টাকা নিজ থেকে সে কি রাখবে, সরিয়ে রাখবে। সো যেগুলো আমার প্রদর্শন করার প্রয়োজন নেই, যেগুলো আমার প্রদর্শন করার প্রয়োজন হয় না, সো এগুলো যখন অ্যাডমিশনের দিকে আসবেন তখন আপনাদের যে বিভিন্ন নীতিমালা থাকবে, পূর্ণ প্রকাশ নীতিমালা বা ইত্যাদি নীতিমালা, তখন এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারবেন ভালো করে। আচ্ছা দেখি ভাইয়া কি বলছে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম 2 বছর অবচয়ের পরিমাণ কত টাকা। তাহলে ভাইয়া সম্পত্তির মূল্য কত, ভাই সম্পত্তির মূল্য প্রথমত ভাইয়া সম্পত্তির মূল্য হচ্ছে ভাইয়া 2 লক্ষ টাকা। ভাই সংস্থাপন ব্যয় 20,000 টাকা, সংস্থাপন ব্যয় সম্পত্তির মূল্যের সাথে আসবে 20,000 টাকা। সম্পত্তির মূল্য দাঁড়াইছে কত, সম্পত্তির মূল্য দাঁড়াইছে 2,20,000 টাকা, 2,20,000 টাকা। সদর বলছে ডি নাম্বারটা। আচ্ছা সম্পত্তির মূল্য কত বলছে ভাইয়া, সম্পত্তির মূল্য বলছে 2,20,000 টাকা। এখন আমাদের কি লাগবে, অবশ্যই ভালো করে মাথায় রাখবেন ভাইয়া, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের জন্য অবশ্যই অবচয় হার গুরুত্বপূর্ণ। অবশ্যই কি লাগবে, অবচয় হার গুরুত্বপূর্ণ। এখন অবচয় হার মানে কি ভাইয়া, অবচয় হার, অবচয় হার মানে হচ্ছে কি আমাকে কি করতে হবে, 100 বাই আয়ুষ্কাল, 100 বাই আয়ুষ্কাল দ্বারা কি করব, ভাগ করে এটাকে আমরা কি করব, এটাকে আমরা আবার 100 দ্বারা গুণ করব। আচ্ছা দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ আমরা যদি ভাগ করে আমাদের পার্সেন্টেজ আসবে কত 10, দেন এটার সাথে আমরা আবার কি করব, দ্বিগুণ করলে কত হবে, দ্বিগুণ করলে হবে 20%। দ্বিগুণ করলে অর্থাৎ সরল পদ্ধতি যদি দ্বিগুণ করি, সরল পদ্ধতি যদি দ্বিগুণ করা হয় তাহলে সেটা আমাদের কি হবে, ক্রমহ্রাসন পদ্ধতির অবচয় হার হবে। তাহলে অবচয় হার কত পার্সেন্ট ভাইয়া, 20%। তাহলে মূল্য দাঁড়াচ্ছে 2,20,000, এটার প্রথমত আমরা 20% করব, 20% করলে আচ্ছা 22 দুগুণে কত হবে ভাইয়া, 44,000 হবে, 44,000। দেন আমরা 2 লাখ থেকে আবার অবচয়, প্রথম বছর অবচয় বিয়োগ করার পরে বই মূল্যের উপর কি করব, অবচয় ধরবো। অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে ডি নাম্বারটা, 44,000 এবং 35,200 টাকা, 35,200 টাকা। ডি নাম্বারটা হবে, 2 নাম্বারটা হবে, ঠিক আছে ডি নাম্বারটা। তাহলে আমাদের কি করতে হবে, এবং আরেকটা বিষয় ভালো করে মাথায় রাখবেন, আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাইয়া, ক্রমহ্রাসমান পদ্ধতিতে কোনটা বিবেচনা করা হয় না ভাইয়া, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না, ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না, এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতির জন্য অবশ্যই অবচয় হার গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন সবাই, যে ভাইয়া ক্রমহ্রাসন পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না, এবং অবচয় হার ভগ্নাবশেষ অর্থাৎ ক্রমহ্রাসমানের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতি বই মূল্যের উপর কি করা হয়, অবচয় ধার্য করা হয়, বই মূল্যের উপর কি করা হয়, অবচয় ধার্য করা হয়। ক্লিয়ার ভাইয়া সবার? সো বিষয়গুলো ভালো করে মাথায় রাখবেন। সো আপনাকে প্রশ্ন করতে পারে ক্রমহ্রাসন পদ্ধতি কোনটা বিবেচনা করা হয় না। সো ভাইয়া ক্রমহ্রাসন পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। ওকে, আই হোপ ক্লিয়ার। ওকে, দেন নেক্সট প্রশ্ন চলে আসেন। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়। 15 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়। কিসে না, আচ্ছা ভাই আর একটু বুঝে দেন, সেটা হচ্ছে আপনার সম্পত্তির মূল্য ছিল কত, সম্পত্তির মূল্য ছিল আপনার 2 লক্ষ টাকা। এখন আমরা জানি ভাইয়া সম্পত্তির সাথে সম্পত্তির ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কি হবে, যোগ হবে। তাহলে টোটাল সম্পত্তির মূল্য হচ্ছে 2,20,000 টাকা। এখন আমাদের সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে আমি আবারও আচ্ছা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের ক্রমহ্রাসনের ক্ষেত্রে অবশ্যই কি লাগবে, অবচয় হার গুরুত্বপূর্ণ, অবচয় হার গুরুত্বপূর্ণ। এখন আমাদের অবচয় হার আসতেছে কত পার্সেন্ট ভাইয়া, অবচয় হার আসছে ভাইয়া 20%। তো 20% যদি আমরা ক্যালকুলেশন করি, 2,20,000 উপর যদি 20% করি, আমাদের প্রথম বছর অবচয় হচ্ছে ভাইয়া 44,000 টাকা। কোন বছর ভাইয়া, প্রথম বছর। এখন আমরা দ্বিতীয় বছর যখন বের করব তখন আমাদের কি করতে হবে, আমাদের সম্পত্তির ক্রয় মূল্য থেকে প্রথম বছরের অবচয়টা কি করতে হবে, বিয়োগ করতে হবে, অবচয় বিয়োগ করতে হবে। তাহলে আসবে কত, 1 লাখ মেবি কত, 76,000 টাকা আসবে, 76,000 টাকা। এটার উপর আমরা আবার কি করব, এটার উপর আমরা আবার 20% করব, তাহলে এটার আসবে কত ভাইয়া, 35,200 টাকা আসবে খুব সম্ভবত। তাহলে এটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় বছরের অবচয়। তাহলে এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। বুঝতে পারছেন কিনা দেখি বলেন তো ভাইয়া। আচ্ছা সজল যেটা বলছে যে ভাই এইচএসসি পরীক্ষার্থীরা এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। সো একটু একটু কষ্ট করে লেগে থাকবেন, একটু কষ্ট লেগে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। বলেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা 15 নাম্বারটা সি হবে, সি হবে, আচ্ছা সি হবে নাকি বি হবে ওইটা আমরা দেখবো। দেখি ভাই এটা আমাকে একটু বলেন, এটা আমাকে একটু বলেন, বুঝছি ভাইয়া, বাকিরা
বাকিরা বুঝতে পারছেন কিনা? ভাইয়া কি লাগবে? ভাইয়া অবচয় হার লাগবে। তাহলে ভাইয়া সম্পত্তির মূল্য হচ্ছে ভাইয়া 2,20,000, ভাইয়া 20% অবচয় করলে ভাই 44,000 টাকা। ভাইয়া দ্বিতীয় বছর যখন অবচয় বের করব, আমরা জানি ক্রমহ্রাসমান কিসের উপর ভাইয়া? বই মূল্যের উপর কি করে? বই মূল্যের উপর অবচয় ধার্য করে। তাহলে 2,20,000 থেকে আমরা আগের বছর অবচয় বিয়োগ করব, দেন যেটা বাকি থাকবে সেটার উপর 20% করব। তাহলে সেটা হচ্ছে আবার কত? 35,200। তাহলে আমরা এভাবে বিয়োগ করে করে আমরা কি করব? প্রত্যেক বছর অবচয়গুলো বের করব। আচ্ছা নেক্সট প্রশ্ন, আপনার অ্যান্সার করছেন কত? আচ্ছা সি হবে, এ হবে, এ হবে 15, বি হবে 15, 15 অ্যান্সার কত হবে? 15 অ্যান্সার কত হবে? 15 অ্যান্সার কত হবে? আচ্ছা সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয়। ভাই সংস্থাপন কখন করব? যখন যন্ত্রপাতি ক্রয় করব। সংস্থাপন কখন করব ভাইয়া? সংস্থাপন করব ভাইয়া যখন যন্ত্রপাতি ক্রয় করব। যখন যন্ত্রপাতি ক্রয় করব। তাহলে যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত যে খরচ, সবগুলো আমরা কোন খরচে লিখব? সবগুলো মূলধন জাতীয় খরচ। যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত যা খরচ সবগুলো মূলধন জাতীয় খরচ। কোন জাতীয় খরচ? মূলধন জাতীয় খরচ। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে বি নাম্বারটা, মূলধন জাতীয় ব্যয় হবে। অ্যান্সার হবে কোনটা? মূলধন জাতীয় ব্যয় হবে। যারা বাকিগুলো বলছেন ভাইগুলো হবে না, অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। ভাইয়া যন্ত্রপাতি সংক্রান্ত যা খরচ আছে, আপনি যন্ত্রপাতির পরিবহন খরচ বলেন, যন্ত্রপাতির মেরামত খরচ বলেন, যাই বলেন না কেন, যন্ত্রপাতির সাথে যদি সেটা রিলেটেড হয় সেটা সবসময় মূলধন জাতীয় ব্যয় হবে। ওকে বি নাম্বারটা, বি নাম্বারটা ঠিক আছে। নাফিজের অ্যান্সার ঠিক আছে, খোকন বলছে। ওকে ডান ডান ডান। নেক্সট প্রশ্ন চলে আসেন, নেক্সট প্রশ্ন চলে আসেন। ওকে দেখি ভাইয়া বলেন তো 16 নাম্বার প্রশ্ন, যদি কমিশন প্রাপ্তি 1000 টাকা ডেবিট করা হয়, তাহলে এটা হিসাবের কি ধরনের ভুল? প্রশ্নটা কোন জায়গা থেকে করছে ভাইয়া? প্রশ্নটা করছে রেওয়া মিলের ভুল থেকে। প্রশ্ন কোন জায়গা থেকে? রেওয়া মিলের ভুল থেকে প্রশ্ন করছে। অ্যান্সার করেন, যদি কমিশন প্রাপ্তি 1000 টাকা ডেবিট পাশে লেখা হয়, তাহলে এটা কি ধরনের ভুল? দেখি অ্যান্সার করেন। কমিশন প্রাপ্তি, কমিশন কি হয়েছে? প্রাপ্তি হয়েছে। ওকে ভাইয়া প্রাপ্তি হইলে এটা আমার জন্য কি? এটা আমার জন্য আই। আমি এ টু জেড ভালোভাবে ক্লিয়ার করে দেখি, আগে আপনার থেকে অ্যান্সারটা আমি শুনি, আপনার থেকে অ্যান্সার গুলো নিই, দেন আমি আপনাকে ব্যাখ্যা সহ বুঝাই দিচ্ছি। আচ্ছা জিসান বলছে ভাইয়া বি নাম্বারটা হবে লেখার ভুল। এখন এটা হচ্ছে ভাইয়া বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, নীতিগত ভুল, কোনটা হবে ভাইয়া? ডি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। এই যে ভেজালটা লাগাইছেন আপনারা, কেউ বলতেছে বি নাম্বারটা, কেউ সি নাম্বারটা, আবার কেউ বলতেছে ডি নাম্বারটা। ডি নাম্বার, ডি নাম্বার, ওকে বি নাম্বার, বি নাম্বার। আচ্ছা ওকে এখন আসেন ভাইয়া, আমি আপনাকে ধরে ধরে ক্লিয়ার করে প্রতিটা ভুল আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি, আপনি আমার সাথে জাস্ট একটু ক্লিয়ার করবেন, আপনি আমার সাথে একটু বিষয়টা ক্লিয়ার করবেন। ডি নাম্বারটা ওকে দেখা যাক। ভাইয়া বাদ পড়ার ভুল মানে কি? আমাকে জানতে হবে ভাইয়া, উল্টাপাল্টা অ্যান্সার করলে হবে না ভাইয়া, পরীক্ষার আর আছে 1 মাস, আমাকে জানতে হবে বাদ পড়ার ভুল মানে কি। ভাইয়া বাদ পড়ার ভুল মানে হচ্ছে লেনদেন সম্পূর্ণ বাদ পড়া। লেনদেন কি করা? সম্পূর্ণ বাদ। লেনদেন কি পড়ছে? সম্পূর্ণ বাদ পড়ে গেছে। কেমন বাদ পড়া ভাইয়া? ধরেন আপনি পণ্য ক্রয় করছেন, পণ্য ক্রয়, এখন এই পণ্য ক্রয় আপনি হিসাবের বইতে লেখেন নাই, এটা আপনি জাবেদাও করেন নাই, জাবেদা করেন নাই, খতিয়ানও করেন নাই, জাবেদা করেন নাই, খতিয়ান করেন নাই, তাহলে এটা রেওয়া মিলে আসবে না, রেওয়া মিলেও আসে নাই। তাহলে ভাইয়া বাদ পড়ার ভুল মানে কি? কোন লেনদেন সম্পূর্ণরূপে বাদ পড়ে যাওয়া। পণ্য ক্রয় হিসাবের থেকে কি পড়ছে? সরাসরি বাদ পড়ছে, তাহলে সেটা হচ্ছে কি ভুল ভাইয়া? সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। ওকে দেন নেক্সট প্রশ্ন চলে আসেন। ভাইয়া লেখার ভুল মানে কি? ভাইয়া লেখার ভুল মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল করা। লেখার ভুল মানে কি ভাইয়া? টাকার অঙ্কে ভুল করা। কিসের অঙ্কে? টাকার অঙ্কে। টাকার অঙ্কে ভুল করা, অর্থাৎ লেনদেনটা হয়েছে 5,000 টাকা, আপনি লিখছেন 500 টাকা। ডেবিট পাস ক্রেডিট পাস উভয় পাশে কি করছেন ভাইয়া? 500 টাকা লিখছেন। তাহলে তাকে আপনি কি বলবেন ভাইয়া? লেখার ভুল বলবেন। অর্থাৎ ধরেন একটা লেনদেন, আপনি পণ্য ক্রয় করছেন, সেটা হিসাবভুক্ত করেন নাই, এখন আপনি পণ্য ক্রয় করছেন 5,000 টাকা, কিন্তু আপনি ডেবিট পাশে লিখছেন 500 টাকা, ক্রেডিট পাশে লিখছেন 500 টাকা, তাহলে সেটাকে আপনি কোন ধরনের ভুল বলবেন? সেটা হচ্ছে আপনার লেখার ভুল। তাহলে ভাইয়া বাদ পড়ার ভুল মানে হচ্ছে লেনদেনটা সম্পূর্ণরূপে বাদ পড়ে যাওয়া। লেখার ভুল মানে হচ্ছে ভাইয়া টাকার অঙ্ক কম বা বেশি লেখা, কম বেশি। এখন আপনি 5,000 টাকাকে আপনি 50,000 টাকাও লিখতে পারেন, আবার 500 টাকাকে 5,000 টাকা আপনি 500 টাকা লিখতে পারেন, সেটা হচ্ছে আপনার লেখার ভুল। ওকে দুইটা ক্লিয়ার। এখন হচ্ছে ভাইয়া বেদাখিলার ভুল মানে কি ভাইয়া? বেদাখিলার ভুল মানে কি ভাইয়া? বেদাখিলা, দাখিলা ভাইয়া, দাখিলা ভুল দিছি,
কি ভুল দিছি ভাইয়া, দাখিলার ভুল দিছি, বেদাখিলার ভুল। দাখিলার ভুল মানে হচ্ছে ধরেন এক হিসাবের টাকা, এক হিসাবের টাকা আর এক হিসাবে লেখা, এক হিসাবের টাকা কি করছেন আর এক হিসাবে লিখছেন, আর এক হিসাবে লেখা, আর এক হিসাবে লেখা। ভাইয়া কি বলছি, এক হিসাবের টাকা আর এক হিসাবে লেখা। ধরেন আপনার জামালের টাকা, জামালের টাকা কি লিখছেন কামালে লিখছেন, কামালে লিখছেন। আয়ের টাকা কই লিখছেন, আয়ের টাকা ব্যয় লিখছেন, ব্যয়ের টাকা কোথায় লিখছেন আয়ে লিখছেন। তাকে আপনি কি বলবেন, বেদাখিলার ভুল বলবেন। দাখিলা কি বলছে, বেদাখিলার ভুল, অর্থাৎ দাখিলা দেওয়ার সময় আপনি ভুল করে ফেলছেন। আপনি জামালের টাকা কামালে লিখছেন, কামালের টাকা জামালে লিখছেন, সেটাকে বলছে বেদাখিলার ভুল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভুল, সেটা কোনটা ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া নীতিগত ভুল। ভাই নীতিগত ভুল মানে কি, নীতিগত ভুল মানে কি, অর্থাৎ যেটা আমার হিসাব বিজ্ঞানের নীতিকে কি করবে, অস্বীকার করবে, নীতিকে অস্বীকার করবে। অর্থাৎ সে কি করবে, সে মূলধন জাতীয় ব্যয়কে, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফাতে লিখবে, আর মুনাফা জাতীয় লেনদেনকে মূলধনে লিখবে। মুনাফাকে কই লিখবে, মুনাফাকে লিখবে ভাইয়া মূলধনে, মুনাফাকে কই লিখবে মূলধনে। তাকে আমি কি বলবো, তাকে বলবো নীতিগত ক্রয়। খুব কমন একটা উদাহরণ, আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লিখছে, আসবাবপত্র ক্রয় সেটা কি হিসাবে ডেবিট করছে, ক্রয় হিসাবে ডেবিট করছে। ভাইয়া আসবাবপত্র সম্পত্তি মূলধন জাতীয় ব্যয়, ক্রয় হচ্ছে ভাইয়া মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মূলধনকে যদি মুনাফাতে লেখা হয় অথবা মুনাফাকে যদি মূলধনে লেখা হয়, তাকে বলা হচ্ছে ভাইয়া নীতিগত ভুল। এখন আমাকে বলেন অ্যাকুরেট রাইট অ্যান্সারটা কি হবে বলেন। আমি চারটাই আপনাকে ক্লিয়ার করছি, আপনার যদি সমস্যা থাকে আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিব, বাট বলেন এখন অ্যান্সার কোনটা হবে। ভাইয়া বাদ পড়ার ভুল মানে কি, ভাইয়া লেনদেনটা পুরোপুরি বাদ পড়ে গেছে, হিসাবেই আসে নাই, ওকে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। ভাইয়া লেখার ভুল মানে কি, ভাইয়া লেখার ভুল মানে হচ্ছে টাকার অঙ্কে ভুল করা। 500 টাকা লেনদেন 5000 লিখছে, 5000 টাকা লেনদেন 500 টাকা লিখছে। ভাইয়া বেদাখিলার ভুল মানে কি, ভাইয়া এক হিসাবের টাকা আরেক হিসাবে লেখা, এক হিসাবের টাকা আরেক হিসাবে লেখা। ভাইয়া নীতিগত ভুল মানে কি, ভাইয়া মূলধন জাতীয় লেনদেনকে মুনাফাতে লেখা, মুনাফাকে মূলধনে লেখা। এখন আমাদের লেনদেনটা কি ভাইয়া, ভাইয়া কমিশন প্রাপ্তি, ভাইয়া কমিশন প্রাপ্তি হচ্ছে আয় হিসাব, কমিশন প্রাপ্তি হচ্ছে ভাইয়া আয় হিসাব। এটাকে আমি কি করছি ভাইয়া, আমি কি করছি ভাইয়া, আমি ডেবিট করছি। ভাইয়া ডেবিটে আমার কি হচ্ছে ভাইয়া, আয় হচ্ছে কোন লেনদেন, কমিশন প্রাপ্তি হচ্ছে ভাইয়া, কমিশন প্রাপ্তি কি ভাইয়া, কমিশন প্রাপ্তি হচ্ছে ভাইয়া আয় হিসাব। এটাকে আমি ডেবিটে লিখছি, অর্থাৎ এক হিসাবের টাকা আমি আরেক হিসাবে লিখছি, এক হিসাবের টাকা। হ্যাঁ আপনারা কি বলতেছেন ডি নাম্বারটা ভাইয়া মূলধন জাতীয় না তো, কমিশন প্রাপ্তি এটা মূলধন জাতীয় লেনদেন না, কমিশন প্রাপ্তি এটা মূলধন জাতীয় লেনদেন, এটা মুনাফা জাতীয় লেনদেন, এটা মুনাফা জাতীয় লেনদেন, এটা মুনাফা জাতীয় লেনদেন। এটা ভালোভাবে ক্লিয়ার করেন ভাইয়া। কমিশন প্রাপ্তি হচ্ছে ভাইয়া কি, কমিশন প্রাপ্তি হচ্ছে ভাইয়া আয় হিসাব, কমিশন প্রাপ্তি হচ্ছে ভাইয়া আয় হিসাব। সো এটাকে আমি ডেবিট পাশে করছি, মানে আমি কোন মুনাফা জাতীয় লেনদেনের ডেবিট পাশে বসাই দিছি, ডেবিট পাশে বসাই দিছি। তাহলে এক হিসাবের টাকা আমি কি করছি, ক্রেডিট পাশের হিসাবের টাকা আমি ডেবিট পাশে নিয়ে আসছি, ক্রেডিট হিসাবের টাকা আমি ডেবিট পাশে নিয়ে আসছি, এক হিসাবের টাকা আমি আর এক হিসাবে লিখছি। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে বেদাখিলার ভুল। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বেদাখিলার ভুল। আর নীতিগত ভুল সেখানে আপনাকে উল্লেখ করে দিবে যে আসবাবপত্র ক্রয় সম্পত্তিবাচক হিসাব, আপনি লিখছেন মুনাফা জাতীয় ক্রয়ে, ক্রয় হিসাবে, তখন হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লেখা হয়েছে। এখন কমিশন প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, আমরা বুঝতে পারছি, কিন্তু ডেবিট পাশে যে সেটা মূলধনে লিখছে এটা কিন্তু আমাকে প্রশ্নে বলে দেয় নাই। তাহলে আমি নীতিগত ভুল অ্যান্সার করতে পারবো না, আমি অ্যান্সার করবো বেদাখিলার ভুল, যে এক হিসাবের টাকা আর এক হিসাবে লিখছে। বলেন একেবারে সবার পুরো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা। সবার পুরো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া। বাদ পড়ার ভুল মানে কি বুঝতে পারছি ভাইয়া, লেখার ভুল মানে কি ভাইয়া সেটাও বুঝছি, বেদাখিলার ভুল ভাইয়া বুঝলাম, নীতিগত ভুল সেটাও ক্লিয়ার করছি। সবার ক্লিয়ার হয়েছে কিনা তাহলে। ওকে জি ক্লিয়ার। সো এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। সো আরো সময় আছে ভাইয়া, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত, সো টেনশনের কোনো কারণ নাই। ওকে নেক্সট প্রশ্ন চলে আসেন, নেক্সট প্রশ্ন চলে আসেন, সেটা হচ্ছে ভাই 17 নম্বর প্রশ্ন, সমাপনী দাখিলা কেন প্রয়োজন, সমাপনী দাখিলা কেন প্রয়োজন। সো আমরা প্রত্যেকে ভালো করে জানি এটা কি ব্যয় বন্ধ করার জন্য, আয় বন্ধ করার জন্য, নাকি মূলধন জাতীয় ব্যয় বন্ধ করার জন্য। দেখি আমাকে একটু অ্যান্সার করেন তো ভাইয়া, সমাপনী দাখিলা কেন প্রয়োজন, সমাপনী দাখিলা
কেন প্রয়োজন? সমাপনী দাখিলা কেন প্রয়োজন? সেটা আমরা প্রত্যেকেই জানি সমাপনী দাখিলা কেন প্রয়োজন। আচ্ছা, এ হবে ভাইয়া এ নাম্বারটা, ঠিক আছে। কেন প্রয়োজন ভাইয়া? সেটা হচ্ছে ভাইয়া সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করি, আমরা আয় হিসাব, ব্যয় হিসাব, আয় ব্যয় উত্তোলন এবং কি ভাইয়া আয় ব্যয় উত্তোলন এবং নিট ক্ষতি, আয় ব্যয় উত্তোলন এবং কি করি ভাইয়া নিট লাভ বা ক্ষতিকে আমরা কি করে দেই, বন্ধ করে দেই। নিট লাভ বা ক্ষতিকে আমরা বন্ধ করে দেই কিসের মাধ্যমে ভাইয়া? সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী দাখিলার মাধ্যমে সকল প্রকার কি হিসাব ভাইয়া, সকল প্রকার নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেয়া হয়। কোন হিসাব ভাইয়া? নামিক হিসাব। সকল প্রকার কোন হিসাব? নামিক হিসাব। তাহলে আয় জাতীয় হিসাব, ব্যয় জাতীয় উত্তোলন এবং নিট লাভ ক্ষতিকে আমরা কি করি? সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেই। তাহলে ব্যয় বন্ধ করার জন্য, আয় বন্ধ করার জন্য। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। এছাড়াও অতিরিক্ত যে বিষয়টা সেটা হচ্ছে ভাই উত্তোলন হিসাব এবং নিট লাভ ক্ষতি আমরা কি করে দেই? বন্ধ করে দেই। ওকে, 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্ন একটা সূত্র দিছে, প্রারম্ভিক মজুত পণ্য। আচ্ছা, এখানে দুইটা চিহ্ন ভুল আছে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ আন্ত পরিবহন মাইনাস সমাপনী মজুত পণ্য কিসের সূত্র? এই নাম্বারটা হবে, এই নাম্বারটা হবে, ঠিক আছে, এই নাম্বারটা হবে। নেক্সট প্রশ্ন, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় যোগ আন্ত পরিবহন মাইনাস সমাপনী মজুত পণ্য কিসের সূত্র? এটা কিসের সূত্র? এটা কি বিক্রয়ের সূত্র? এটা কি ক্রয় মূল্যের সূত্র? এটা কি বিক্রিত পণ্যের ব্যয়, নাকি এটা উৎপাদন ব্যয়ের সূত্র? 18 নাম্বার প্রশ্ন। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ আন্ত পরিবহন মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে। সজল বলছে, ওকে, নাফিস বলছে, আয়ান বলছে বিকৃত পণ্যের ব্যয়। এটা কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র। সো আমরা খুব ভালো করেই জানি, আমরা ম্যাথ করছি, আমরা এমসিকিউ করছি। সি হবে ভাইয়া। এটা কিসের সূত্র? এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় যোগ আন্ত পরিবহন, এটা কিসের সূত্র? মাইনাস সমাপনী মজুত পণ্য। আচ্ছা, এখন আমাকে বলেন তো ভাইয়া, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ এতটুকু, এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র আমাকে একটু বলেন দেখি, কারা পারে? এটা কিসের সূত্র? সমাপনী মজুত পণ্য নাই, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ, যে কোনো কিছু। এটা কিসের সূত্র দেখি আমাকে একটু বলেন, কে পারেন? ওকে, সি নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে, বিকৃত পণ্যের ব্যয় সূত্র। এর আগেরটা বিকৃত পণ্যের ব্যয় সূত্র। এখন আমি যা জিজ্ঞেস করলাম, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, এটা কিসের সূত্র হবে? এটা কিসের সূত্র হবে? অপশনে কিন্তু নাই, বলেন দেখি কে পারে। এটা কিসের সূত্র হবে? বি নাম্বারটা, ক্রয় মূল্য সূত্র না তো। এটা কিসের সূত্র? একটু ভালো করে মাথায় রাখবেন। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সজল যে বলছে আমাদের অ্যাডমিশনের শিক্ষার্থী। কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অর্থাৎ বিক্রয়ের আগ পর্যন্ত, আপনি এখনো বিক্রি করেন নাই, বিক্রয়ের আগ পর্যন্ত যে ব্যয় সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর সমাপনী মজুদ বাদ দেওয়ার পরে যে ব্যয় সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। একটা হচ্ছে বিক্রয় পরবর্তী আর একটা হচ্ছে বিক্রয় পূর্ব। মোট ক্রয় না, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয়ের আগ মুহূর্তের ব্যয়টা। আপনার প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এখান থেকে যদি সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া হয় তাহলে আমি তাকে কি বলবো? তাকে বলবো বিকৃত পণ্যের ব্যয়। এটা হচ্ছে বিক্রয় পরবর্তী কতটুকু ব্যয় হয়েছে। ক্লিয়ার সবার ভাইয়া? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে। তো সূত্রগুলো মাথায় রাখবেন ভালো করে। নেক্সট প্রশ্নে চলে আসেন। 19 নাম্বার প্রশ্ন, ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটা? অভ্যন্তরীণ দায়, ব্যবসার কয়টা পক্ষ? দুইটা পক্ষ। অভ্যন্তরীণ দায় কোনটা হবে দেখি বলেন। অভ্যন্তরীণ দায় ব্যাংক ঋণ, পাওনাদার, মূলধন নাকি ঋণপত্র? ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটা? ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটা? ব্যাংক ঋণ, পাওনাদার, মূলধন নাকি ঋণপত্র?
কি বলছে? অভ্যন্তরীণ দায় বলছে। অভ্যন্তরীণ মানে কি? ভিতরের। ভিতরের দায় কোনটি? ভিতরের কোনটা হবে ভাইয়া? মূলধন হবে, সি নাম্বারটা হবে, সি নাম্বারটা। ঠিক আছে, আয়ান বলছে সি নাম্বারটা মূলধন, সামিরা বলছে সি নাম্বারটা, সজল বলছে সি নাম্বারটা হবে। তাহলে ভাইয়া ব্যবসার কোন ধরনের দায়? ভাইয়া অভ্যন্তরীণ দায়। অভ্যন্তরীণ দায় কোনটা ভাইয়া? অভ্যন্তরীণ দায় হচ্ছে ভাইয়া মূলধন। অভ্যন্তরীণ দায় কোনটা? অভ্যন্তরীণ দায় হচ্ছে মূলধন। এ নাম্বারটা, বি নাম্বারটা, খোকন বলছে এ নাম্বারটা না, আচ্ছা সীমা বলছে বি নাম্বারটা। আচ্ছা, এগুলো হচ্ছে ভাইয়া বাহ্যিক দায়, ব্যাংক ঋণ পাওনাদার, এগুলো হচ্ছে বাহ্যিক দায়। আসলে আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিই ভাই। হিসাব সমীকরণ একটু সবাই ক্লিয়ার করবেন। হিসাব সমীকরণ মানে কি? এ ইকুয়াল এল প্লাস ও ই, এ ইকুয়াল এল প্লাস ওই। এখন ভাইয়া এটাকে যদি আমরা ভেঙি, এটা যদি আমরা ভাঙা হয়, আপনার হয়তো একেবারে ডিটেলসে পড়ে নাই ভাইয়া। এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে ভাইয়া ব্যবসার সত্তা। এ মানে কি? এ মানে হচ্ছে ভাইয়া ব্যবসার সত্তা, অর্থাৎ ব্যবসার মালিকানাকে বোঝায় হচ্ছে এ। আপনার প্রতিষ্ঠানে যতটুকু এ থাকবে, সম্পদ থাকবে, সেটা হচ্ছে ব্যবসার মালিকানা সত্ত্ব, ব্যবসা সত্তা। ভাই এল মানে কি ভাইয়া? ভাই এল মানে হচ্ছে বাহিরের পক্ষের দায়, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ অথবা কাদের? বাহিরের পক্ষের দায়, বাহিরের দায় বা তাদের কি? তাদের পাওনাগুলো, তাদের ব্যবসা থেকে তাদের পাওনাকে আমরা বলতেছি এল, এটা হচ্ছে বাহিরের পক্ষ। আর ভাইয়া ওই মানে কি ভাইয়া? ভাইয়া ওই মানে হচ্ছে মালিকের, ওই মানে হচ্ছে মালিক পক্ষের দায়, অর্থাৎ মালিকের দায়। মালিক ব্যবসা যে মূলধন বিনিয়োগ করছে, এটা মালিক একটা সময় নিয়ে যাবে। তাহলে ওই মানে কার দায় ভাইয়া? ওই মানে হচ্ছে ভাইয়া মালিকের দায়, অর্থাৎ মালিকের পাওনাগুলোকে বলতেছে ওই। আর এল কে বলতেছে ভাইয়া তৃতীয় পক্ষের দায়। আর এ কে বলতেছে ভাইয়া ব্যবসার সত্তা, ব্যবসার সত্তা। বলেন বুঝতে পারছেন কিনা? যে এল মানে কি? ভাই এল মানে হচ্ছে বহিরাগত, অর্থাৎ ব্যাংক ঋণ, এটাকে আপনি এল বলতে পারেন। তারপরে পাওনাদার, ঋণপত্র, ভাই এগুলো হচ্ছে এল, এগুলো হচ্ছে এল, অর্থাৎ বাহিরের পক্ষ। আরেকটা কি ভাইয়া? আর হচ্ছে ভাই মূলধন। ভাই মূলধন কে দেয়? ভাইয়া মালিক দেয়। মালিকের যে ঋণটা, সেটাকে আমরা বলবো, মালিকানার যে অংশটা, সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ দায়, অভ্যন্তরীণ দায়। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন। আর একে আমরা কি বলতেছি ভাইয়া? একে বলতেছি আমরা ব্যবসার সত্তা। একে আমরা কি বলতেছি? একে বলতেছি আমরা ব্যবসায়ের সত্তা। ক্লিয়ার ভাইয়া? সবার সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো এই বিস্তারিত বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করেন। সো আমাদের যে 30 দিনের চ্যালেঞ্জটা, আমাদের 30 দিনের চ্যালেঞ্জে আজকে মাত্র যে প্রথম দিন, আজকে মাত্র হচ্ছে ভাইয়া প্রথম দিন। প্রথম দিনে আমি আপনাকে অনেক বেসিক ক্লিয়ার করে রাখতেছি, যেগুলো আপনার এইচএসসি তে কাজে দিবে। আপনি অন্যদের থেকে অনেক ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিটেলস অ্যান্সার করতে পারবেন, প্লাস এগুলো আপনার অ্যাডমিশনও কাজে দিবে। সো আজকে মাত্র হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জের প্রথম দিন, সামনে আরো 30 দিন বাকি আছে। সো ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন, বন্ধুদেরকে মেনশন করে দিবেন, ওদেরকে জানা দিবেন। আই হোপ ক্লিয়ার। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে মূলধন হবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসেন। খুবই কমন একটা প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়? দেখি ভাইয়া বলেন। 20 নাম্বার প্রশ্ন, আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা প্রত্যেকেই জানি আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়। আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এটা খুবই কমন একটা প্রশ্ন, এটা আমরা সবাই জানি যে ভাই আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে এত প্রকার, এত প্রকার। এত প্রকার কি ভাইয়া? এত প্রকার কি? এত প্রকার হচ্ছে ভাইয়া সম্পদ, সম্পদ। এরপরে কি আছে ভাইয়া? আয়, সম্পদ, আয়, ব্যয়, দায়। এরপরে কি আছে? আয়, ব্যয়, দায়। আরেকটা কি? আরেকটা কি? আরেকটা হচ্ছে মূলধন, আয়, ব্যয়, দায়, মূলধন। তাহলে আধুনিক পদ্ধতি হিসাবকে কয় ভাগে ভাগ করছে? আধুনিক পদ্ধতিতে হিসাবকে ভাগ করছে ভাইয়া 5 ভাগে। আধুনিক পদ্ধতি হিসাব কত প্রকার? আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মূলধন। এর মধ্যে আমরা একটু জের গুলো ভালো করে মাথায় রাখবো, যে ভাইয়া সম্পদ হচ্ছে ভাইয়া ডেবিট জের, ব্যয় হচ্ছে ভাইয়া ডেবিট জের, ভাইয়া আয় হচ্ছে ক্রেডিট জের, ভাইয়া দায় হচ্ছে ক্রেডিট জের, ভাইয়া মূলধন হচ্ছে ক্রেডিট জের। সো জের গুলো ভালো করে মাথায় রাখবো, আর হিসাবটা ভালো করে মাথায় রাখবো। ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা 5 ভাগ। ঠিক আছে, অ্যান্সার সবারটা ঠিক আছে। অ্যান্সার কত হবে ভাইয়া? অ্যান্সার হচ্ছে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে, হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সো এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন।
সো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ক্লাস। এখন আমাকে একটু ভাইয়া জানাবেন যে সবাই বুঝতে পারছেন কিনা। 20টা প্রশ্ন যে সমাধান করলাম, এই 20টা প্রশ্ন সবার ভালোভাবে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। উত্তোলনটা কি ব্যয়ের মাঝে যাবে? উত্তোলনটা এটা মালিকানার অংশের মধ্যে যাবে। মালিক ব্যবসা মূলধন দিছে এবং মালিক যদি মনে করে ব্যবসা থেকে সে উত্তোলন করে নিয়ে যাবে, সে উত্তোলন করে নিয়ে যেতে পারে। এটা মালিকানা সত্ত্বের অংশ, মালিকানার মধ্যে যাবে। এটা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। অ্যাডমিশনে আসেন, অ্যাডমিশনে আসলে আমি এই ব্যাপারগুলো আরো ধরে ধরে ক্লিয়ার করে দিব। এখন বিপরীত হিসাবের দিকে যাচ্ছি না। উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। মালিক ব্যবসা মূলধন দিছে, মালিক যদি টাকা নিয়ে যায় তার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সেজন্য এটা ডেবিট জেরো হয়। এখন বলেন ভাইয়া এই 20টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বুঝতে পারছে কিনা। তো এটা হচ্ছে আমাদের, আমি আবারও বলতেছি, আমাদের 30 ডেজ যে ক্লাসগুলো হবে, 30 ডেজ এটা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। সো আপনি ধৈর্য ধরে আমার সাথে 30টা দিন থাকেন, আপনি ধৈর্য ধরে আমার সাথে 30টা দিন থাকেন। আপনার দায়িত্ব যেহেতু আমি নিছি, আমি আপনার থেকে 1 টাকাও নিচ্ছি না। আপনি আপনার থেকে 1 টাকাও নিচ্ছি না যে আপনাকে আমি 30 দিন সাপোর্ট দিব, আপনার থেকে আমি 1 টাকাও নিচ্ছি না। সো একটু ভালো করে মাথায় রাখবেন। জাস্ট আপনাকে বলতেছি, আপনি কষ্ট করে জাস্ট একটু বন্ধুদেরকে মেনশন করে দিবেন, একটু ওদের কাছে শেয়ার করে দিবেন, বা আমাদের যে এইচএসসি যে গ্রুপটা আমি খুলছি, 30 দিনের চ্যালেঞ্জের যে গ্রুপটা খুলছি, ওইখানে একটু ওদেরকে জয়েন করে দিবেন। আপনার থেকে জাস্ট আমি এটা চাইছি, আপনার থেকে আমি 1 টাকাও নিই নাই বা 1 টাকাও নিবো না। সো এটা হচ্ছে আমাদের প্রথম দিনের ক্লাস। সো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন। সো একটু নিয়মিত ভাইয়ের সাথে একটু লেগে থাকবেন, একটু লেগে থাকবেন। আপনার যেহেতু দায়িত্ব, যেটা আমি নিছি দায়িত্ব, আমি ফিল আপ করে দিব। আমি এগুলো ক্লাস নিচ্ছি, ক্লাসে আমি এগুলোর জন্য আপনার উপর এক্সামও নিব ইনশাল্লাহ। সো এটা প্রথম ক্লাস, পরবর্তী দিন দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, আস্তে আস্তে দেখবেন আপনার ডেভেলপটা কিরকম হচ্ছে। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। সো এটা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো আমি যেটা বলছি, আর যারা এখনো মেসেঞ্জার গ্রুপে জয়েন নাই, মেসেঞ্জার গ্রুপ আমাদের যেটা আছে, যারা গ্রুপে জয়েন নাই, ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন যে ভাই আমি গ্রুপে, আমাকে গ্রুপে জয়েন করতে, আমি গ্রুপে জয়েন করে দিব। আর যারা জয়েন আছেন, আপনি পারলে কষ্ট আপনার আর কিছু ফ্রেন্ডকে কি করবেন, গ্রুপে মেনশন করে, অর্থাৎ তাদেরকে একটু অ্যাড করে দিবেন, তাদেরকে অ্যাড করে দিবেন। আমি এখানে আপনার থেকে 1 টাকাও নিচ্ছি না, জাস্ট আপনাদেরকে আমি 30 দিনের যে সেবাটা দিব ফ্রিতে, জাস্ট এটা যাতে সবাই পেতে পারে। আমার কথা হচ্ছে জাস্ট এটাই, যাতে সবাই পেতে পারে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো করে বুঝছি। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের প্রথম দিনের ক্লাস। সো আপনারা যদি ভালো রেসপন্স করেন, আমি সামনে অবশ্যই 30 দিনের ক্লাস তো অবশ্যই হবে, আমি প্রশ্ন আরো বাড়াবো ইনশাল্লাহ। সো অ্যাক্টিভ থাকেন। আর যারা গ্রুপে জয়েন নাই, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমি সকল আপডেট দিয়ে দিব। এছাড়া পেজে তো অবশ্যই আপডেট দিচ্ছে। ওকে, ঠিক আছে। সো এতটুকুই, আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। আগামীকাল আবারও ক্লাস হবে ইনশাল্লাহ, আমি জানাই দিব কোন সাবজেক্টের উপর। সো হিসাব বিজ্ঞানের উপর নিব ইনশাল্লাহ, আপাতত কয়েকদিন হিসাব বিজ্ঞান চলুক, দেন আমরা ম্যানেজমেন্টে যাব, বাংলাতে যাব, আস্তে আস্তে আমরা সব দিকে আগাবো ইনশাল্লাহ, দেন আমরা এক্সামও নিব। সো এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আর ভাইয়ার যে কথাটা, গ্রুপে যারা জয়েন আছেন, আপনার বন্ধুদেরকে গ্রুপে জয়েন করে দিবেন, পেজে ক্লাসে মেনশন করে দিবেন, আর গ্রুপে ইনভাইট করে দিবেন। এতটুকু। ওকে, ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন সবাই।